সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রবাসী মানে রেমিটেন্স যোদ্ধা আর পরিবারের দৃষ্টিতে সোনার ডিম পাড়া হাঁস। এই প্রবাসীরা হাজারো কষ্ট করে বাংলাদেশের জন্য টাকা পাঠান। তাদের উন্নতি মানে হচ্ছে দেশের উন্নতি। কিন্তু এই প্রবাসীরা তার বিনিময়ে কি পান? যদি তাদের গ্রামের বাড়ির দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন তাদের স্ত্রী সন্তানদের কষ্ট হচ্ছে, পরিবার পরিজন তাদের সাথে প্রতারণা করছে, এমনকি আশেপাশের মানুষজনও তাদের জমি জমা দখল করে নিচ্ছে। সর্বশেষ পরিণতি তাদের হয় ঠিক রাস্তার ভিখারির মতো। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, এই সমস্যার সমাধান খোঁজবার জন্য আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার অদূরে কেরানীগঞ্জে। চলুন আমার সাথে। বাংলাদেশের প্রায় 2 কোটি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। আর এই প্রবাসীদের অধিকাংশই শ্রমিক। তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। পরিবার ও দেশের উন্নয়নই যাদের একমাত্র উদ্দেশ্য। দেশের টান, পরিবার কিংবা প্রিয়জনের টান সব কিছু উপেক্ষা করে এই মানুষগুলো আমাদের জন্য পরিশ্রম করে। দূরে থাকার কারণে এরা যেমন পরিবার পরিজনের যত্ন নিতে পারেন না, ঠিক তেমনি নিজের কষ্টে অর্জিত সম্পদেরও দেখভাল করতে পারেন না। ফলে বহু প্রবাসীর জমি বাড়ি দখল হয়ে যায়। জানমালের নিরাপত্তাহীনতায় ভোগেন প্রতিনিয়ত। আজ আপনাদেরকে তার একটি জলজান্ত উদাহরণ দেখাবো। 42 বছর বয়সী প্রবাসী কল্লোল 20 বছর যাবৎ কল্লোল ও তার ভাই থাকেন কুয়েতে। এবার দেশে ফিরেই ভয়াবহ হামলার শিকার হন তিনি, তার পরিবারের সদস্য ও অন্তঃসত্ত্বা স্ত্রী। যে মানুষটির ঘামে শ্রমে হয় এদেশের উন্নতি, সেই মানুষটি আজ হাসপাতালের বিছানায় এভাবে কাতরাচ্ছে নিজ শরীরের যন্ত্রণায়। কল্লোল ছুটি নিয়ে দেশে এসেছিলেন। তার ছুটির মেয়াদ আছে আর মাত্র কিছুদিন, অথচ তাকে পূর্ণ সুস্থ হতে সময় লাগবে প্রায় 3 মাস। যিনি আহত হয়েছেন দেখলাম, উনি তো আপনার হাজব্যান্ড। জি, উনি তো বিদেশে। জি উনি বিদেশ ছিল। উনি আসার পর হঠাৎ কুয়েতের যে ঝামেলা যুদ্ধ, এর কারণে উনি যাইতে পারে নাই। এখন মাত্র বিরোধ শেষ হয়েছে, ঝামেলা চলে যাইতো, এর মধ্যে হঠাৎ এই অবস্থা। হঠাৎ এই অবস্থা কেন হলো? সেটা ওটা বাড়ির জমির যে আমাদের বাসার যে সীমানা, ওরা আমি বিয়ের পরে দেখতেছি যে টিনের বেড়ানো। তারপর হঠাৎ ওদিন কাজ চলতে যেদিন আমার হাজব্যান্ড আহত 28 তারিখে উনি আসছে। উনি বাসায় ছিলেন, উনি ছিল বাহিরে। তো বাসায় টিনের বেড়া দিচ্ছে, আমরা সকাল থেকে দেখতেছি। তো আমার শাশুড়ি আর আমার খালা শাশুড়ি উনি গেছিলো যে আবার টিনের বেড়া দিচ্ছে। এতটুকু কথা জিজ্ঞেস করে আমার খালা শাশুড়ির কানের মধ্যে থাপ্পড় দিচ্ছে, গালের মধ্যে। তো আমার খালা শাশুড়ি থাপ্পড় খেয়ে চলে আসছে। চলে আসার পর আমি হঠাৎ দেখি উনি কান্না করতেছে। আমি কী হয়েছে খালা, আপনি কান্না করতেছেন? দেখো না বউ, আমার গালে থাপ্পড় মারছে, আমি কিছু বলি নাই। শুধু জিজ্ঞেস আমার শাশুড়িরা নাকি ধাক্কা দিছে। ওনার 3 ছেলে, ওনার মেয়ে, বউ, ওই মামা, আমাদের চিরিশটা আমার মামা শ্বশুর হয়, এই মামা আসছে। পরে আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছে আমার শাশুড়ি। তো উনি বাড়িতে, আমি আবার এর মধ্যে গোসল করতে চলে গেছি। আমি জানি না উনি কখন বাসায় আসছে। হঠাৎ আমি গোসল করে বের হয়ে শুনতেছি যে বাইরে আল্লাহ 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 করতেছে। আমি আমার হাজব্যান্ডের কণ্ঠ শোনা যায়, আমি দৌড় দিই। আমি জামাটা চেঞ্জ করে আমি দৌড় দিছি। দেখি ওর মাথা ফাইটে গেছে, পা রক্ত। আর ওরা 4 জন রড দিয়ে বাইরেইতেছে সবাই। আর মহিলারা, আমার শাশুড়ি আবার আগে গেছে, ওনারে দেখি কে ধরে রাখছে, আমার মাথা হুশ নেই, কারণ ওর রক্ত দেখে আমি দৌড়ে যাওয়ার দৌড়ে আমার উপর থেকেই আমার উপর ওরা লাঠি দেওয়া আর কি যে লোহা দিয়ে ভারী দিতেছে। আমি বলছি দেখেন আমার শরীর দেন না, আমি প্রেগনেন্ট। আমি ওরা এইভাবে জাবড়ায় দৌড়তে গেছি, আমার উপর থেকেই বাড়িতেছে, আমার গায়েও লাগছে। এটার পেছনে কারণ কি? এই যে এত বড় একটা হামলা হলো, ওনাকে একদম মেরে ফেলার চেষ্টা করা হলো, আপনার কাছে কি মনে হয় যে এটার কি কারণে এটা করলো? কারণ কি, কারণ ওনাদের বাসার মধ্যে ওই রকম আমার শ্বশুর মারা গেছে আগে। আমার শ্বশুর, ওরা তো বিদেশ থাকে, আমার দেবরও বিদেশ থাকে। তা আমার শাশুড়ি একা মানুষ, জায়গা সম্পত্তি আছে, ওরা চায় জায়গা নিয়ে নিতে, কারণ ওরা ওই একমাত্র বাধা। কারণ আমার দেবর তো বিদেশ, ও এখন বর্তমানে বাংলাদেশে আছে। আর সব কিছু ওই একটু বড় ছেলে, সব দেখশন ওই করে। তো ওরা যদি মাইরা ফেলতে পারে তো তখন কোনো সমস্যা নেই, রাস্তা ক্লিয়ার। মারধরের যে লক্ষণ, ওটা দেখে বোঝা গেছে যে ওকে মেরে ফেলার জন্যই হামলাটা হয়েছে। একেবারে পরিকল্পিত, এটার কোনো সন্দেহ নাই, এটা পরিকল্পিত। জ্বর মাইরা ফেলবে, আজকে ব্যানিশ করে শেষ করে ফেলবে, কোনো ওরা বাচ্চা রাখার মতন কোনো ইয়া ছিল না। কারণ আমি না থাকলেই তো আমার উপরে যেহেতু ওরা, আমি রিস্কায় উঠছি, অর্ধেক রাস্তায় রিস্কায় আসছে বাড়িতে, ওর রিস্কার মধ্যে ওরা আঘাত দিছে। কারণ একটা
একটা সুস্থ সবল মানুষ কোনো দিন রক্ত বের হয়ে গেলে, পা ভেঙে গেলে, মাথা ফেটে গেলে ওর গায়ে হাত দেয় না। এখন আত্মীয় স্বজন যেদিন মারামারি হয় ওই দিন ঘটনা কিভাবে? মারে আর কয় যা কনি মুঠে কনি আমার ফুলারে মারে আর কয়। এরা কারা? আঙ্গ পাশের বাহাউদ্দিন। ঘটনার দিন কারা কারা আসছিল মারতে? আর হ্যাঁ ছেলে, হ্যাঁ নাতি, আর হ্যাঁ হ্যাঁ মাইয়া, হ্যাঁ ইয়া বউ, বাহাদুর বউ, 7 জনে বাঁচছে আমার ফুলারে। এশার নামাজের পরে আমি আসতেছি, ওরা 3 পোলা আর বাপে আমরা আটকেছে, আমার কাছে টাকা দিয়েছে। ওরা কারা? ওরা বলতে আমাদের পাশের বাসা, বাহাদি, সজল, আতিক, আবিদ আর একটা বাহিনা আছে, ওটার নামটা আমার এই মুহূর্তে খেয়াল নাই। আমারে বলতেছে তুমি 10 লাখ টাকা দাও। আমি কি 10 লাখ টাকা দেবো কিসের? কয় তুমি এই যে আমাদের জায়গা তুমি খাইতেছো। আমি কি না, এটা তো একটা আপোষনামা হয়ে গেছে, ইউনিয়ন পরিষদ থেকে একটা আপোষ হয়ে গেছে, আপনাকে জায়গা আপনার, আমগো জায়গা আমগো। কয় না, তুমি যদি 10 লাখ টাকা না দাও তোমার মাইরা ফেলাম, এরকম হুমকি দিচ্ছে। আমি আমার মা অসুস্থ, আমি মাকে বলি নেই, কিন্তু ঘটনা যে সত্যি ঘটাইবো আমি এটা বুঝতে পারি নাই স্যার। আমার অনেক মারছে, আমাদের সাপন দিয়ে শুধু বাইরেছে। আমি খালি বলছি আপনারা আমাদের জায়গার মধ্যে কেন আপনারা বল দিতেছেন? এই কথা বলার সাথে সাথে ভাত আমার সাপন দিয়ে মনে করেন বাড়ি দিয়ে ফালাই দিছে। আমার 3 পোলার বাকি না আমার মনে করেন সমানে মারছে। আপনার ভিডিও দেখতে পারবেন। ডাক্তার এখন বলছে আপনি 2 মাসের মধ্যে হাঁটতেই পারবেন না, আমার বিষয়টা শেষ। এখন আমার পুরো শরীর ব্যথা, 2 মাস লড়তেই পারব না। আমাদের জায়গাতে, আমার খালাদের জায়গাতে ওনারা অবৈধভাবে বেড়া দিতেছে, ঠিক আছে? এখন আমার আম্মাই নাকি ওইখানে বলতে গেছে, ভাই আপনারা কেন ওই বেড়া দিতেছেন আমাদের জায়গায় ইয়া করতেছে। এটা বলার সাথে সাথে আমার আম্মারে থাবড় দিছে, থাবড় দিয়ে ফালা দিছে। আমার খালারে আঘাত করছে, আঘাত করে মাটিতে ফালা দিছে। আমার আম্মার সব কানে স্বর্ণ ছিল, গলার চেন ছিল, এগুলো সব নিয়ে গেছে। তারপর সাথে সাথে শুই না আমি আসছি, আমি আর আমার খালতো ভাই, আমি ঘরে ঢুকছি, ঢুকি না এখনো আর কি, দাঁড়ায় রয়েছি রাস্তায়। আমার খালতো ভাই জিজ্ঞেস করতে গেছে কি হয়েছে মামা। এটা বলার সাথে সাথে উনি সাপল দিয়া বাড়ি দিয়ে ফালাই দিছে। ওনারা আগে পরিকল্পিতভাবে ওনার যে ছেলে আছে, নাতি আছে, মেয়ে আছে, বউ আছে, সবাই রড শাবল নিয়ে আগে রেডি রাখছে, আসলে মাইরে ফালাইব। আমার আম্মারে বলতেছে তোর বোন পোলারে নিয়ে আয়, তোর ছেলেরে নিয়ে আয়, তোর বোন পোলারে নিয়ে আয়। বারবার বলতেছে যে আগে পরিকল্পিত ওনারা মাইরে ফালাইব, রাখবো না। কারণ উনি বাধা যে এটা ওনারা মাইরে ফালাইলে এই জায়গাটা ওনারা বুক দখল করতে পারবো। ওনারা আগে একবার ধরছে সন্ধ্যার সময়, 10 লাখ টাকা চাঁদা চাইছে, রাস্তার ভিতরে ধরছে, বলছে আমি বিদেশ থেকে আসছে, আমার তো কোনো টাকা নেই। ওরা আগে থেকে এটা প্ল্যান করছে যে মাইরে ফালাইব ডাইরেক্ট। তারপরে মনে করেন চিপাই নিয়ে মারতাছে, উড়াদুরা মারতাছে, মাথায় আঘাত করছে অনেকবার, পাও ভাঙ্গে গেছে, পায়ের ভিতরে শাবল দিয়ে পারাইছে, শুধু যে বলছে ডাইরেক্ট মাইরে ফেলাইমু, ডাইরেক্ট কোনো কথা নেই আর কি, আন্দাদুম মারতাছে। আমার খালতো ভাইয়ের বউ উপরে যায় পড়ছে প্রেগনেন্ট, ওনার ইচ্ছা মতো বাইরেছে। এই যে আমার মাথায় আঘাত করছে, যে এখানে আমি মাথায় যে বাড়ি গেছি, এখানে আমি হসপিটালে ছিলাম, এখনও বাসায় রিপোর্ট আছে, এখন বাসায় পাঠিয়ে দিছে বেড রেস্টের জন্য আর কি। ওনারা চাইতেছে এইটা ভোগ দখল করার জন্য। এখন আমি সরকারের কাছে এটা আবেদন চাই যে ওনারা যে জীবনে এগুলা যে আর কখনো না করতে পারে, এই জেল থেকে বের হইতে নাই পারে, এই রইল আর কি ওই এলাকার দুশ্মন, এগুলা ভাইরাস, এগুলা কয়েকদিন আগে এই মসজিদ থেকে সমাজ থেকে বাইর করে দিছে। ওদের এই তো কোনো সমাজে কারোর সাথে মিল নাই ওদের। ওই দিনের ঘটনার সময় তো আপনি ওখানে ছিলেন, শুই না তারপর গেছি। হ্যাঁ, গিয়ে কি দেখলেন? গিয়ে দেখি যে আমার ভাইয়ের এদিক দিয়ে মাথা রক্ত পড়তেছে, পাও ভাঙে ফেলাইছে। আমার ভাইয়ের বড় অল্পসত্তা, ওরও মারছে ভাই। আমার বুকটার ভিতরে মনে হয় যে আমার কিছু নাই। আমার ভাই কখনো কারোর সাথে ঝগড়া করে নাই, কাউকে কোনো দিন থাপ্পড় দেয় নাই। আমার ভাইয়ের বিচারটা আপনার কাছে অনুরোধ করে বললাম ভাই, যাতে আমাদের সরকার তারেক রহমানের কাছে এই বিচারটা আমি চাইলাম আপনাদের মাধ্যমে। আমি হাত জোর করে বলতেছি আমার এই ভাইয়ের বিচারটা আপনারা করবেন। আপনার কত বোন আছে, বোনের দুঃখ বোন বুঝে। আমার মনে হয় আমার ভিতরে কিছু নাই, আমি অসুস্থ হয়ে গেছি, আমি ডায়াবেটিসের রুগী। 1 সপ্তাহ যাবত আমি কিছু খেতে পারতেছি না, শুধু আমার ভাইয়ের ওই চেহারা পাশে বলতেছে আল্লাহ আল্লাহ, এইভাবে হাত দিছে, হাতগুলা পুরো শেষ করে ফেলেছে। যদি আমার খালাতো ভাই আর আমার ভাইয়ের বোন না চাইতো, ওরা একদম শেষ করে ফেলতো স্যার।
আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করে বলি আমার ব্যাট বিচারটা আপনারা করে স্যার। আমি আর কিছু চাই না, আমার ব্যাট বিচারটা আমি চাই স্যার। আমার ব্যাট বিচারটা আপনারা করেন স্যার, আপনাদের কাছে আমার অনুরোধ স্যার। একজন প্রবাসীকে প্রকাশ্যে এভাবে মেরে ফেলার চেষ্টা কেন? বিষয়টি আরও ভালোভাবে বুঝতে আমরা সরজমিনে যাই কেরানীগঞ্জের আটি ভাওয়াল প্রবাসী কল্লোলের বাড়িতে। ছেলে রুমে এসে এইটা ধাক্কা দিয়ে ফালাই দিয়ে রুমে আসছে। আয়শা মাকে মানে খালা মাকে শুধু বলতেছিল যে এইটা কেন দিচ্ছেন, আগে এবারে কেন দিচ্ছেন। আরো 3 বছর আগে এটা নিয়ে আপোষ হয়ে গেছে, কিন্তু আমাদের এইবার সে রাখতে পারবে না। 3 বছর পর্যন্ত আমরা কেউ কিছুই বলি নাই। তো সেদিন এসে আমার খালা শাশুড়ি এসে শুধু বললো যে এটা কেন রাখছেন ভাই, এটা উঠাই ফেলেন। এই নিয়ে ওনাদের একটু কথা হয়। সেই মধ্যে সে 3 ছেলে নিয়ে ভাইঙা এখানে আয়সা ঠাস করে খালা মারা চটকা লাগাই দেয়। পোলা বাইর ছিল না, আমার পোলা ভাই ছিল না, খালি বাসুর বাসায় ছিল না। পরবর্তীতে যখন বাসুর শুনলো, উনি আসলো, আয়শা ওই পাশে গেল, যাওয়ার পর খালি বলছে যে আমার খালা মারে মারছেন কেন, আর এই সীমানা কেন এখানে দিচ্ছেন, নতুন করে সীমানা কেন কাটছেন, 3 বছর আগে যেটা হয়ে গেছে সেই মামলা তো এখানেই শেষ, তাহলে নতুন করে কেন করছেন। তখন সে করলো কি, তার 3 ছেলে এবং উনি এসে নিজে টাইনা হেসড়ে বাইরে ভিতরে নিয়ে গেল। তো ভাই যখন বুঝতে পারলো, আমি আবার দৌড়ে আসে মোবাইল নিয়ে এসছি, আমার এই যে মোবাইল আছে ভেঙে ফেলছে, কেন আমি ভিডিও করতে করার সময় এটুকু পারছি, আমি এটুকু করছি, বাদ বাকি আমার আর নাই। উদ্দেশ্যই হচ্ছে মারা। হ্যাঁ, ওনারা আগে মেরেই ফেলতো। তো ঠেলা ঠেলিরও কিছু নাই, আছে তো ওয়াল করার পরে আবার তারপরে দিয়ে দিছে মেনু দিছিল মারা। আর আগে কইয়া এটা মনে রইছে যে আগে কথা বলি, আপনারা তো দেখছেন এটা না ঘটনাটা, যে কিভাবে কি হয়েছে একটু কম তো। এই যে সীমানার এই স্যার, এই সীমানার এই ঘটনা আমাকে বাড়িতে বাওয়ান, আমাকে বাড়ি বাওয়ান বাড়িলগাঁও। আমরা ঘটনা শুনে আইছি যে এই ঘটনা, তখন মায়ের দেখলাম যে ব্যাপারে মারছে, ওই খালি আইছে এখানে যা উঠাতে এখানে আওয়ার পরে ওরে মনে করেন দৌড়ে বসে 3-4 পাপ পুঁতে ধরে আর মনে করেন মনে মারি সাপল দিয়া ফ্লোর দিয়া পার হতে বাড়ি দিছে, কোনো টাইম নেই আর কি। ওই যে কথাটা জিগেব টাইম নেই। আরো তো একা মানুষ হয়ে থাকে বিদেশে, দেশে তার বাবু জানে না, ই জানে না, অনেক মারছে। একটা চোরের এইভাবে মানুষ মারে না, মানুষ ডাকাত যেরকম ধরে না, ডাকাত তার মাল হয় না, ওইরকম ওরা তো প্রস্তুতি নিয়ে আলিছে, যে সাপল টপল অনেক কিছু নিয়ে আইছে। যদি এইভাবে যদি ওরা যদি প্রস্তুতি না নিয়ে তো চটকনা দিলে আরেক হিসাব, এভাবে তো মারতে পারে। যে রাস্তাতে পড়ে লিছে আমার বাবি যাবেন প্রেগনেন্ট, ওরা এক জায়গায় পড়ে লিছে বাইরে দিয়ে রাস্তাতে নিয়ে মানে তাকে যে হাসপাতালে নেবেন তাও সে অবস্থাও নাই। অটোতে যে নিচ্ছে ওরা অটোতে শুধু বাইরে আছে। আর আমার বাড়িতে এক আছে যেন দেশে থাকে, তুই লোক পরিবর্তী আছে, ওর তো দেশে থাকে না, ওটা সাথে কোনো ইয়েও থাকতে পারে। আর ওদের কেউ সাথে ঝড়গাঝাটি করে ওরা সীমানা নিয়ে বা ওয়াল নিয়ে সমস্যা থাকলে একটু ঝগড়াঝাটি হয়। এত বেশি কিভাবে হলো, কেন হলো? আসলে ওদের প্রবাসী মানুষ, ওরা অনেক পূর্ব পরিকল্পিত ওনারা মেরে ফেলবে সম্পত্তি। উনি এই ওদের সম্পদ আছে, সম্পদগুলো দেখে ওরা সম্পদগুলো বুক দখল করবো, খাইবো। ওরা 4-5 জন, মানে ওরা কিশোর গ্যাং আমগা এলাকার, ওরা সন্ত্রাস চিহ্নিত, ওরা সন্ত্রাস। ওরা আমি যে বক্তব্য দিচ্ছি এইখানে আমারও রিক্স আছে, ওরা আমারও হুমকি দিতে পারে। ওরা প্রকাশ্যে মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস দেয় ওনার ছেলেরে বকুল রে, যে বকুল তুই দেশে আয়, আল্লাহর কসম তোরে দেখে নিব, পরে খায়া ফেলাম, মানে এই ধরনের একটা স্ট্যাটাস দেয়। সে এখন ডিক্টিভিট করে ফেলছে। সে এলাকার আমাদের মাননীয় এমপি মহোদয় আমানুল্লাহ সাহেবকে নিয়ে সে স্ট্যাটাস বিদ্রুপ স্ট্যাটাস দেয়, বিএনপিকে নিয়ে সে বিদ্রুপ স্ট্যাটাস দেয়। সে একটা কিশোর গ্যাং, এক কথায় সে আমাদের এলাকার একটা ত্রাস। আতিক, নাম হইল আতিকুর রহমান, সজল, আবিদ, বাহাউদ্দিন, ওরা 4 জন। ওর একটা বাইক নাই আছে, বাইক নাইও কিশোর গ্যাং। সে কিভাবে প্রকাশ্য একটা মানুষকে, আমাদের ভদ্রলোক, সে কলম বয়সে একটা ভদ্রলোক, সে কখনো কারোর সাথে মারামারি লাগে না আমাদের এলাকায়। সে একটা এলাকার সম্মানিত লোক, একটা প্রবাসী মানুষ। সে আসে আমাদের সাথে থাকে, নামাজ পড়ে, সব কিছু করে, কোনো ঝগড়াঝাটিতে উনি নাই। কিন্তু উনার মতো একটা ভদ্রলোককে এইভাবে মারবে, এটা তো হয় না, এটা কোনোভাবে মানা যায় না। এটার আমরা সঠিক বিচার চাই প্রশাসনের কাছে। সরকারের কাছে সূক্ষ্ম বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই সরকারের কাছে, আমার মেয়ের কাছে সূক্ষ্ম বিচার চাই।
কোনো মিথ্যা বিচার না, সূক্ষ্ম বিচার চাই। বিষয়টি নিয়ে মামলা হয়েছে। মামলার অগ্রগতি জানতে আমরা যাই কেরানীগঞ্জ মডেল থানায়। পুলিশ জানায় তারা একজন আসামিকে গ্রেফতার করেছে, অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। প্রবাসীদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, অথচ এই প্রবাসীরাই পদে পদে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি কি মনে করেন? প্রবাসীরা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা। তারা আজকে যারা যেভাবে পদে পদে নির্যাতিত হচ্ছে, আমাদের তারা এই দেশে পরিবার রেখে ওই দেশে যখন থাকে, তাদের পরিবার যখন নির্যাতিত নিপীড়িত হয়, তারা এক টেনশনে থাকে, সেখানেও তারা কোনো ধরনের প্রতিকার পায় না। তেমনি আবার তারা যখন এই রুজি রোজগার করে তারা এত এই মাথার ঘাম পায়ে ফেলে সেই পরিশ্রম করে টাকা যখন বিদেশে পাঠায়, দেখা যায় ভাইয়ের দ্বারা অথবা বাবার দ্বারা বা আত্মীয় স্বজনের কারো না কারো দ্বারা এমনভাবে তারা প্রতারিত হয় যে দেশে এসে অনেক সময় ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তার পাশে বসে কান্না করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। তো এভাবে যদি রেমিটেন্স যোদ্ধাদের যদি এভাবে করা হয়, একসময় রাষ্ট্রর এমন অবস্থা হবে যে এখন তো আমাদের বাংলাদেশ একটা তালিকায় আছে জাতিসংঘে, মনে হয় যে থাকবে করেও আমার এরকম সন্দিহান। তবে এর থেকে উচিত রাষ্ট্রকে যে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদেরকে সার্বিক সহযোগিতা করা, তাদের পরিবারকে নিরাপত্তা দেয়া, যাতে তারা দেশে এসে যাতে তারা বিচার পায়। আর বিশেষ করে বাংলাদেশ পুলিশের উচিত একটু তাদের প্রতি আন্তরিক হওয়া, কারণ তাদের দিন শেষে পুলিশই হচ্ছে আমাদের ভরসা। এখন যদি এই রেমিটেন্স যোদ্ধাদের পরিবার যদি থানায় গিয়ে যদি তারা যদি বিচার না পায়, বা একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দেশে এসে যদি তারা অভিযোগ করে যদি তারা যদি এর প্রতিকার না পায়, তাহলে এ দুঃখ নিয়ে তাদের বঙ্গোপসাগরে জাপ দিয়ে মরা ছাড়া আর তাদের জায়গা আছে বলে আমি মনে করি না। আপনি একজন স্থানীয় সাংবাদিক, আপনি সাধারণ মানুষদের নিয়ে কাজ করেন। আপনি দেখেছেন যে এলাকায় যারা সাধারণত বিদেশে থাকে, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তারা অনেকে বিভিন্ন রকম প্রতারণার শিকার হয়। আপনি কেমন দেখেছেন একজন সাংবাদিক হিসাবে, যদি আমাদেরকে বলেন? আমি দেখেছি আমার এলাকার পাশে যারা প্রবাসী আছে, যারা কিনা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা এবং তারা দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তারাই বিভিন্নভাবে নির্যাতনের শিকার। এই নির্যাতনটা কীভাবে, বিশেষ করে দেখুন তারা বিদেশে তারা শ্রম দিয়ে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, টাকা পয়সা পাঠাচ্ছে, তাদের পরিবারে টাকা পাঠাচ্ছে, কিন্তু তারা সর্বোচ্চ নিঃস্ব হয়ে যাচ্ছে। তারা দেখুন 7 বছর পর বা 5 বছর পর যখন তারা দেশে ফিরে, তারা কিন্তু তাদের সম্পত্তি, এই যে তারা সম্পত্তি করার জন্য বাড়িতে যে টাকা পয়সা পাঠায়, এই টাকা পয়সাগুলো দেখবেন যে অধিকাংশ পরিবারে এটা হচ্ছে তাদের ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা তাদের বাবা মাই, প্রকৃতপক্ষে তারা তাদের মানে জন্মদাতা পিতাও তাদের সাথে বেইমানি করে। তো আমি মনে করি যে এটা আসলে জঘন্যতম একটা কাজ। তারপরেও দেখবেন যে এই বিষয় নিয়ে থানায় মামলা হয়। আমি নিজেও কয়েকবার নিউজ করেছি, আমার কাছেও এসেছে। তো আমাদের তো আসলে কিছু প্রতিকার করার থাকে না, আমাদের একটাই কাজ সংবাদ প্রচার করা। আমরা এই বিষয় নিয়ে সংবাদ প্রচার করেছি, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে তারা কিন্তু থানা থেকে কোনো সমাধান পায় না, থানায় গিয়েও কিন্তু তারা কিন্তু এটার কোনো আইন পায় না বা তারা এটার কোনো প্রয়োগ পায় না, যার কারণে তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। এই যে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে, তারপরেও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো সহযোগিতা করা হচ্ছে না, এটি অত্যন্ত দুঃখজনক। আমি একজন সাংবাদিক হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে আমি বলতে চাই, যাতে এই প্রবাসী ভাইদের যেন রাষ্ট্রীয়ভাবে তাদের সম্পত্তি, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া হয়, এই আশায় আমি করি। সারা বিশ্বে বাংলাদেশের প্রায় 2 কোটির বেশি প্রবাসী অবস্থান করছে, যাদের টাকায় মূলত আমাদের দেশের উন্নতি নির্ভর করে। কিন্তু কথা হচ্ছে, তাদেরকে যদি সঠিকভাবে আমরা যত্ন নিতে না পারি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই প্রবাসীদের ব্যাপারে যথেষ্ট যত্নবান এবং আন্তরিক না হয়, তাহলে আমাদের দেশের অবস্থাও কিন্তু খারাপ পরিস্থিতি ধারণ করবে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখেও যদি এমন কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আমাদের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।